নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র অজস্র আন্তরিক শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে, সবাইকে শুভ সকাল। আজকে রিক্তা দোষ আছে, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে পূজা হবে, মহোৎসব হবে। আর একটা ঘটনার কথা বলি আপনাদের, খুব বলতে ইচ্ছে করছে। আমি আমেরিকায় গিয়েছিলাম একবার, সেখানে আমার বোনের বাড়িতে ছিলাম, ওয়াশিংটন ডিসিতে। যে বাড়িতে আছি দোতলার ঘরের পাশে একটা জানলা দিয়ে পাশের বাড়ির লন দেখা যায়। একটা ভারী সুন্দর অচেনা গাছ একা রয়েছে, আর সবুজ ঘাস, ছাটা ঘাস, তার লন। বিদেশ, একেবারেই বিদেশ। তো আমি নিয়ে গিয়েছিলাম যার কথা বলবো, তার লেখা একটা ছোট গল্পের বই। সেটা পড়তে 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 আমার কিনো একটা বিভ্রম হতে লাগলো। আমার মনে হলো যে এই যে গাছটা, এই গাছটা এরকম কেন, এই ঘাসে ছাওয়া মাঠটা এরকম কেন। আসলে আমি মনে মনে তখন বাংলার গ্রামের মধ্যে ঢুকে গেছি, তার সঙ্গে আমার চারপাশের যে প্রত্যক্ষ জগৎ সেটা মিলছে না কিছুতেই। সেই বিস্ময়টা আমি ভুলতে পারি না। যার গল্প সংগ্রহ নিয়ে গিয়েছিলাম তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্ম হয়েছিল 1894 খ্রিস্টাব্দের আজকের তারিখে 12ই সেপ্টেম্বর। বিভূতিভূষণ নিয়ে এইটাই আমার জীবনের, কি বলবো, একটা সর্বোত্তম অভিজ্ঞতা বলতে পারেন আপনারা। তাকে প্রণাম জানাই। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 26শে ভাদ্র 1431, ইংরেজির 12ই সেপ্টেম্বর 2024, বৃহস্পতিবার, নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:25, সূর্যাস্তের সময় বিকেল 5:43। নক্ষত্র মূলা। জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। সন্ধে 6:09 নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। আপনি যদি শরণাগত সৌমিত্র পরিবারের সদস্য হন তাহলে সেইখানে চিঠি লিখতে পারেন, ওপরে SG লিখে দেবেন, তাহলে চিঠিটা আমার চোখে পড়বে। আর তা না হলে একটা নাম্বার বলছি, সেই নাম্বারে চিঠি লিখে পাঠাবেন। তাকে অনুরোধ করা হয়েছে যে আপনার নাম্বারে চিঠি দিচ্ছি, আপনি চিঠিগুলো আমাকে একটু পাঠিয়ে দেবেন, কেননা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা গন্ডগোল চলছে। 9123615431। আরেকবার বলি, 9123615431। এই নাম্বারে একটু চিঠি লিখবেন, ফোন করবেন না। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তনের জয়দ্রথের কথা বলছি আমরা। জয়দ্রথ দুঃশলা, মানে কৌরবদের একমাত্র বোন, সেই দুঃশলার স্বামী। তিনি দ্রৌপদীকে হরণ করে নিয়ে যেতে চেয়েছিলেন এবং তার ফলে প্রভূত পরিমাণে হেনস্থা হতে হয়েছে তাকে অর্জুন আর বিশেষ করে ভীমের হাতে। ওই যুধিষ্ঠির বলেছিলেন যে দুঃশলা বিধবা হবে, সেই জন্য তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার আর্ধেক চুল খামচা করে ন্যাড়া করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে জয়দ্রথ তো খুবই অপমানিত। তিনি একটা বর চাইলেন মহাদেবের কাছে এবং সেই বর অনুযায়ী তিনি পাণ্ডুপুত্রদের একদিনের জন্য পরাস্ত করতে পারবেন, শুধু অর্জুন ছাড়া, এরকম একটা বর পেয়েছেন তিনি। আমরা অভিমন্যু বধের কথা বলবো আজকে, জয়দ্রথের উপর বিশেষভাবে আলো ফেলে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে স্বামীজির লেখা প্রবন্ধ বৌদ্ধ ভারত, অসামান্য প্রবন্ধ। সেই প্রবন্ধটি পর্যায়ক্রমে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপর কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু হতে চলেছে পুরাণ চিরন্তন।
ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। অভিমন্যুর কথা বলবো আপনাদের, তার আগে একটু ভূমিকা করে নিই। সুভদ্রাকে জোর করে হরণ করে বিয়ে করেছিলেন অর্জুন, এবং সেটা করেছিলেন কিন্তু কৃষ্ণের পরামর্শে। কৃষ্ণের বোন সুভদ্রা, তিনি মনে মনে অর্জুনকেই স্বামী হিসেবে পেতে চেয়েছেন। তো অর্জুন আর সুভদ্রার বিয়ে হয়েছে, বিয়ের পর খুব সুখে দিন কাটছে তাদের। অর্জুন কিন্তু মুখ্যত তো যোদ্ধা, মুখ্যত তার যুদ্ধ করতে ইচ্ছে করে, বীরত্ব দেখাতে ইচ্ছে করে, রণপারদর্শী বলতে যেটা বোঝায়। আর সুভদ্রাকে খুব যুদ্ধে নানান রকমের গল্প শোনান। তো অর্জুন একদিন, সুভদ্রা আর অর্জুন দুজনে মিলে শুয়ে আছেন, শুয়ে শুয়ে অর্জুন নানান রকম ব্যূহ তৈরি করা হয় তো, নানান রকম ভাবে যাতে শত্রুপক্ষ ঢুকতে না পারে বা বেরোতে না পারে, তার জন্য নানান ধরনের ব্যূহর কথা আছে আমাদের প্রাচীন শাস্ত্রে, যুদ্ধ শাস্ত্রে, যে কত রকম করে সৈন্য সাজানো যায়, সেই সাজানোর ফলে কেমন করে প্রতিপক্ষকে পরাস্ত করবার উপায় বার করা যায়, এরকম সব ব্যূহ। এইরকম ব্যূহ রচনা দ্রোণাচার্যের কাছে অর্জুন শিখেছেন। দ্রোণাচার্য তাদের যুদ্ধবিদ্যা শেখাতেন, সেই সমস্ত কথাবার্তা বলছেন। সেটা সুভদ্রার ভালো লাগবে কেন? আর তাছাড়া তার তখন গর্ভে সন্তান, তিনি শোনেন। এখন সন্তান সম্ভবা, ফলে ক্লান্ত লাগে। আর অর্জুনের যে হবু পুত্র অভিমন্যু, সেও তো ক্ষত্রিয়ের ছেলে, সে মায়ের পেট থেকেই যুদ্ধের এই সমস্ত গল্প টল্প শুনতে পায়। তো চক্রব্যূহ সাজানোর গল্প বলছেন অর্জুন, কিভাবে এই ব্যূহ সাজানো হয়, কিভাবে ব্যূহ ভেঙে ভেতরে প্রবেশ করতে হয়, এই শুনতে 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 সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি তারপর কি হলো সে কথা বলবার জন্য। অর্জুন বলছেন এই সমস্ত কথা, সুভদ্রা শুনছেন, ভদ্রতা করে শুনছেন, স্বামী বলছেন এরকম শুনছেন, ঘুমে চোখ জড়িয়ে আসছে। আর সুভদ্রার পেটের ভেতরে যে সন্তানটি আছে, সে অভিমন্যু হয়ে জন্মাবে, সেও শুনছে। সে কিন্তু খুব আগ্রহের সঙ্গে শুনছে। তাই করতে 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 সুভদ্রা ঘুমিয়ে পড়েছে। অর্জুন বলছেন চক্রব্যূহে ঢোকবার কথা বলেছেন, কি করে ঢুকতে হয় সেটা বলেছেন। বেরোবার কথা বলবার আগে অর্জুন বুঝতে পারলেন যে সুভদ্রা ঘুমোচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস গাঢ় হয়ে গেছে। তো অর্জুন তখন গল্প বলা বা চক্রব্যূহের কথা বলা, চক্রব্যূহ থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে তার কথা বলা বন্ধ করে দিলেন। তো অভিমন্যুরও আর চক্রব্যূহ থেকে কি করে বেরিয়ে আসতে হবে সেইটা শোনা হলো না। যথা সময়ে তো সুভদ্রার কোল আলো করে অভিমন্যুর জন্ম হলো। কৃষ্ণের ভাগ্নে, অর্জুনের ছেলে, সে তো সাধারণ হতে পারে না। ছোট থেকেই তার হাতে তীর ধনুক, একেবারে কম বয়স থেকে অসাধারণ তার পারদর্শিতা, দুর্দান্ত তীর ধনুক চালায়, সবাই একেবারে মুগ্ধ, কঠিন কঠিন সমস্ত কাজ অনায়াসে করে ফেলে। সবাই তাকে খুব ভালোবাসে, খুব একবারে সকলের যাকে বলে নয়নের মণি হয়ে উঠেছে এই অভিমন্যু। অভিমন্যুর কথাটা বললাম জয়দ্রথের কথা বলতে গিয়ে, তার কারণ এই যে অভিমন্যু সে চক্রব্যূহে পড়বে, তার পশ্চাৎপটটা আপনাদের জানানোর দরকার ছিল। এরপর পুরাণ চিরন্তন আগামীকাল, তখন বলবো জয়দ্রথের ভূমিকার কথা। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের লেখা বৌদ্ধ ভারত। পড়া শুরু করি, যতটা পড়েছিলাম তারপর থেকে।
বস্তুত জৈনরাই ছিল কৃচ্ছ সাধনার পথিকৃৎ, তবে সেই সঙ্গে তারা কিছু কিছু মহৎ কার্য সম্পন্ন করেছিল। তাদের কথা ছিল, কাউকে আঘাত করো না, দুঃখ দিও না, যথাশক্তি অপরের উপকার সাধন করো। এই কর্ম, এই নীতি ও সদাচার এছাড়া আর যা কিছু, সবই ব্রাহ্মণদের হাতে গড়া বাজে জিনিস, সেগুলি বর্জন করো। এই মতবাদের ভিত্তিতেই তারা কর্মে প্রবৃত্ত হয়েছিল এবং এটিকেই নানাভাবে পূর্বাপর তারা বিস্তৃত করেছিল। সে এক বিচিত্র আদর্শ, শুধু অবৈরীয় পরোপকারের ভিত্তিতে সকল নৈতিক আদর্শকে দাঁড় করিয়ে দেওয়া একটি অভিনব আদর্শ বই কি। বুদ্ধদেবের অন্তত 500 বৎসর পূর্বেকার এই সম্প্রদায়। আবার বুদ্ধদেবও খ্রিস্টের জন্মের 550 বৎসর পূর্বে বর্তমান ছিলেন। এরা সমগ্র প্রাণী জগৎকে 5টি ভাগে বিভক্ত করেছিল। তাদের মধ্যে সর্বনিম্ন স্তরের যে জীব, তার মাত্র একটি ইন্দ্রিয় বর্তমান, সেটি স্পর্শেন্দ্রিয়। তার উপরের স্তরে রয়েছে স্পর্শ ও আস্বাদন ইন্দ্রিয়, তার উপরে স্পর্শ, স্বাদ এবং শ্রবণেন্দ্রিয়। চতুর্থ স্তরে আবার পূর্বের 3টির সঙ্গে দর্শনেন্দ্রিয় যুক্ত হয়, আর সর্বশেষ স্তরে পঞ্চেন্দ্রিয় সবই বর্তমান থাকে। 1 বা 2 ইন্দ্রিয় বিশিষ্ট যেসব প্রাণী, তারা চর্মচক্ষে দৃশ্যমান নয়, তারা জলমধ্যে অবস্থান করে। এদের, এই অতি নিম্ন পর্যায়ের প্রাণীদের হত্যা করা অতি ভয়াবহ কার্য। এই যুগে প্রাণী জগতের এ সকল তত্ত্ব অতি অল্পদিন আগে মাত্র জানা গেছে। তৎপূর্বে এ সম্বন্ধে বিশেষ কিছু জানা ছিল না। জৈনদের মত এই ছিল যে সর্বনিম্ন স্তরের প্রাণীদের এক স্পর্শানুভূতি ভিন্ন আর কিছু নেই। তার উপরের স্তরের প্রাণীরাও অদৃশ্য। জৈনরা জানতো যে এসব প্রাণী শুধু জলেই বাস করে এবং জল ফুটালে এরা মারা যায়। কাজেই জৈন সন্ন্যাসীরা তৃষ্ণায় মরে গেলেও নিজেরা জল ফুটিয়ে পান করতেন না। কিন্তু ভিক্ষার্থী হয়ে কোনো গৃহে গেলে গৃহস্থ যদি জল পান করতে দিত, তবে সে জল তারা গ্রহণ করতেন, কারণ সেক্ষেত্রে প্রাণী হত্যার দায় ছিল গৃহস্থের, আর জলপানের সুবিধাটুকু মাত্র ছিল তাদের নিজেদের। অহিংসার ধারণাটিকে এরা ক্রমশ এক হাস্যকর পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছিল। যেমন স্নানের সময় শরীর মার্জনা করলে অসংখ্য অদৃশ্য জীবাণু ধ্বংস হয়ে যায় মনে করে এরা স্নানই করত না। এরা নিজেরা মরতে প্রস্তুত ছিল, কারণ মৃত্যু এদের কাছে এক অতি তুচ্ছ পরিণতি ছিল, আর অপর কোনো প্রাণীকে হত্যা করে বেঁচে থাকতেও এরা প্রস্তুত ছিল না। এদেরই সমসাময়িক কালে আরো নানা কৃচ্ছ সাধন পরায়ণ সম্প্রদায় ছিল, এবং এই কৃচ্ছ সাধনার কালেই পুরোহিত এবং রাজন্যবর্গের মধ্যে রেষারেষি ও রাজনৈতিক বিদ্বেষ দানা বেঁধে উঠেছিল। আর সেই সঙ্গে সঙ্গে নানা বিক্ষুব্ধ সম্প্রদায়েরও উদ্ভব হয়েছিল। আরো কঠিন সমস্যা ছিল জনসাধারণকে নিয়ে, কারণ একালেই জনসাধারণ সর্ববিষয়ে আর্যদের সম অধিকার দাবি করছিল। প্রকৃতির নিত্য প্রবহমান স্রোতস্বিনীর তীরে দাঁড়িয়ে জলপানের অধিকার থেকে চিরবঞ্চিত হওয়া তাদের পক্ষে যেন ক্রমশ অসহনীয় হয়ে উঠছিল। এই মহাসন্ধিক্ষণেই সেই বিরাট পুরুষ বুদ্ধদেবের জন্ম হয়েছিল। তার জীবন এবং চরিত কথা আপনারা সকলেই অবগত আছেন। নানা অলৌকিক ঘটনা বা কাহিনীতে মণ্ডিত হওয়া সত্ত্বেও, যা মহাপুরুষ মাত্রেরই জীবনে হয়ে থাকে, বুদ্ধদেব জগতের ইতিহাস স্বীকৃত মহাপুরুষগণের অন্যতম। বস্তুত এদিক থেকে মাত্র 2 জন মহাপুরুষের নামই উল্লেখ করা যেতে পারে, যাদের সম্বন্ধে শত্রু মিত্র উভয়ই একমত। একজন সুপ্রাচীন বুদ্ধদেব, অপরজন হযরত মুহাম্মদ। সুতরাং এদের উভয়ের সম্বন্ধেই আমরা সম্পূর্ণ নিঃসংশয়। অন্যান্য মহাপুরুষ সম্বন্ধে তাদের শিষ্য প্রশিষ্যদের উক্তি ভিন্ন, আর বিশেষ কিছু আমাদের হাতে নেই। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
হাত ধরে নিয়ে যাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। না, এ আমাদের মানস ভ্রমণ। আপনারা যেমন মানস ভ্রমণ করেন বাইরে দূরেতে, এখন আন্দামান ভ্রমণ করছেন, সেলুলার জেল দেখবেন, তো সেই রকম করে মানস ভ্রমণ। কিন্তু তাই বা কম কি, ঠাকুর যে কথাগুলো বলেছেন কথামৃতের মধ্যে রয়েছে, সেই সব কথা শোনাচ্ছি আপনাদের, বলি আপনাদের সেই সব কথা। যেমন ঠাকুর বলছেন যে আমাকে বালকের অবস্থায় রেখেছে। বালকের অবস্থাটা কিরকম, বালকের অবস্থাটা কিরকম তাই নিয়ে এর আগেও কখনো কখনো কথা হয়েছে। তো ঠাকুরের নতুন কতগুলো অভিজ্ঞতার কথা বলি আপনাদের, এবং শুনতে শুনতে মনে না হয়ে পারবে না যে তো বাচ্চা ছেলে আর কাকে বলে, এইরকম একটা মনে হয়। কিন্তু কিরকম শোনাই। বলছেন যে একদিন ঘাস বনে কি একটা কামড়িয়েছে ঠাকুরকে। তো ঠাকুর শুনেছেন সাপে যদি আবার কামড়ায় তাহলে বিষ তুলে নেয়, মানে একবার কামড়ালো, কামড়ে আবার যদি কামড়ায় তাহলে বিষটা আবার তুলে নেয়। তো ঘাস বনে কি একটা কামড়েছে, যে গর্ত থেকে কামড়েছে সেই গর্তে হাত দিয়ে বসে আছে। একজন এসে বলছে ওটা কি করছেন? তো ঠাকুর বলছেন যে না, মানে বসে আছি, সাপ যদি এইখানটা কামড়ায় তাহলে খুব ভালো হয়, তো সেই জন্য হাতটা দিয়ে বসে আছি। তো সে লোক বলছে আরে বাবা, যে জায়গায় কামড়েছে ঠিক সেই জায়গায় যদি কামড়ায় তাহলে এই ফলটা হতে পারে, সাপ বিষটা তুলে নেবে, কিন্তু অন্য জায়গায় কামড়ালে তো হবে না। বরং যেটা লোকটি বলেনি যে তো ডবল বিষ ঢুকে যাবে ভেতরে, তখন হাতটা সরিয়ে নিচ্ছে। অর্থাৎ এই যে একটা কথা শুনেছি সেইটাকে পরখ না করে, যাচাই না করে এবং যুক্তি বুদ্ধি দিয়ে সেটাকে বিচার না করে আমি সেইটাকে মেনে নিলাম, এবং সেই অনুযায়ী আমি ওই গর্তের মধ্যে হাত দিয়ে বসে আছি। এইটার মধ্যে একটা শিশু সুলভ ব্যাপার আছে। তো সেই শিশু সুলভ ব্যাপারটা আর কি ঠাকুরের ভেতরে এই যে বালক ভাব এইটা ছিল। যেমন আর একটা বলছেন, সেটাও খুব মজার। শরতের হিম ভালো শুনেছিলাম, তো কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় মাথা বার করে হিম লাগাতে লাগলাম। শরতের হিম খুব ভালো, কিন্তু সেটা তা বলে মাথা বার করে যদি হিম লাগাই তাহলে তো ঠান্ডা লেগেই যাবে, মাথা ধরে যাবে, প্রচন্ড সর্দি হবে, সে সমস্ত তো হবেই। তো মহেন্দ্রকে বলছেন সিথির এক পণ্ডিতকে নিয়ে যে তোমরা সিথির পণ্ডিতটি বেশ, বেদান্ত বাগীশ আমায় মানে, বেদান্ত বাগীশ আমায় মানে, এই দুটো কথা যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ঠাকুর তো একেবারেই বালক ভাবের ভক্তি মার্গের মানুষ। বালক যেমন করে সরল ভাবে, সহজ ভাবে, নির্বিচারে একটা ভক্তির ভাব মনের মধ্যে তার থাকে, বেদান্ত বাগীশ তো সে তো অনেক লেখাপড়া করেছে। লেখাপড়া তো মনের মধ্যে নানান রকম যুক্তি, তর্ক, বিচার, সংশয় এসবের জন্ম দেয়। সে কিন্তু সে বেদান্ত বাগীশ, কিন্তু সে আবার ঠাকুরকে মানে। তা আমি বললাম যে তুমি তো অনেক পড়েছো, কিন্তু আমি অমুক পণ্ডিত এ অভিমান ত্যাগ করো, তখন তার খুব আহ্লাদ। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। সৌমিত্র বসু, আপনাদের সৌমিত্র বসু ফিরে এলো গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো এই যে অভিমান ত্যাগ করা, এই অভিমান ত্যাগ করাটা খুব কঠিন, কারণ এটা তো আমার ভেতরে বসে যায়, এটা তো আমার অস্তিত্বের একটা প্রকাশ হয়ে যায় না। মানে এই ধরুন আমি যদি বলি যে আমি এই অভিমান ত্যাগ করতে পারি না, আমি সত্যি কথা বলছি, আমি তো এই অভিমান সম্পূর্ণ ত্যাগ করতে পারি না যে শরণাগত অনুষ্ঠানে শোনেন এরকম মানুষজন যখন কোথাও সাক্ষাৎ হয়, দেখা হয়, আমাকে বলেন খুব ভালো লাগে, তখন আমার ভেতরে যে ভালো লাগাটা, সেই ভালো লাগার মধ্যে এক ধরনের একটা অহংকার মিশে যায় নিশ্চয়ই। আমি সেটাকে কিছুতেই এড়াতে পারি না। আমি তো আর মহাপুরুষ নই, আমি তো আর সাধক নই, আমি একজন সাধারণ মানুষ। আমরা সকলেই সাধারণ মানুষ, আমরা কিছুতেই এই অভিমান ভুলতে পারি না। আমাদের যে কোনো একটা ক্ষেত্রে যদি প্রশংসার ব্যাপার থাকে তাহলে সেই অভিমান ভোলা যায় না।
কিন্তু এই অভিমানটা ভুলতে হবে। এই অভিমানটাকে ভুলবার একটা উপায় আমার আমার নিজের একটা দুটো উপায়ের কথা মনে হয়। তার মধ্যে একটা উপায় হচ্ছে খুব বড় মাপের মানুষের সাহচর্যে থাকা, জানেন তো, খুব বড় মাপের মানুষ, তখন তার দিকে তাকিয়ে, এবং আমার নিজের মনটাকেও আগলহীন রাখতে হবে, তার দিকে তাকিয়ে মনে হতে পারে যে তোর কি, আমি, আমার তুলনায় এই লোকটা কত 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 উপরে, আমি কি সব তুচ্ছ এটা ওটা এইগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি। এইটা একটা খুব হতে পারে আমার ধারণা, মানে হয়, আমার হয় অন্তত, আমি যখন খুব বড় মানুষের কথা ভাবি। তার সত্যজিৎ রায়, তার কাছে এই সৌমিত্র বসু কি, কীটানুকীট কিচ্ছু না, এইরকম তো মনে হয়। তো এইটা একটা। আর 2 নম্বর হচ্ছে যে যদি ক্রমাগত, মানে এই বড় মানুষ বলছি, সেই বড় মানুষের যিনি সর্বোত্তম ঈশ্বর, তার কথা ভাবা যায়, তাকে সব নিবেদন করে দেওয়া যায়, তাহলে এই অভিমান থাকবে না, এই রকমটা আমার মনে হয়। আমি সেই পর্যায়ে পৌঁছতে পারিনি, কাজে সেই কথা আমি আপনাদের বলতে পারবো না। তো মাস্টারমশাইকে বলছেন ঠাকুর, বলছেন যে যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্য, রজঃ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। কিরকম? অপূর্ব উপমা দিচ্ছেন, অপূর্ব উপমা। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও, নীল শিখা দেখা যায়, রাঙা বড়ি ফেলে দাও, লাল শিখা দেখা যায়, কিন্তু আগুনের আপনার কোনো রং নেই। আগুনের এই উপমা ব্যবহার করছেন, জলের উপমা ব্যবহার করছেন। জলে নীল রং ফেলে দাও, নীল জল হবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলে রং। অর্থাৎ আমার ভেতরে সবটা আছে, সবটাই আছে, কাম আছে, ক্রোধ আছে, এই আছে, সেই আছে, নানান রকমের সব আছে, কিন্তু কোনোটাই আমাকে স্পর্শ করতে পারছে না। আমার ভেতরে যে প্রবৃত্তি যাকে বলে, সেই প্রবৃত্তিগুলো তো আছেই, কিন্তু কোনোটা আমাকে ছুঁতে পারছে না। আমার যে আত্মা, সেই আত্মাটাকে ছুঁতে পারছে না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। বলেছিলাম আপনাদের শনিবারে ওই যে শঙ্করাচার্যকে নিয়ে কথা বলছি, শঙ্করাচার্যের জীবন কথা বলছি আপনাদের, মহাপুরুষের কথায়, এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেই গল্পটা ঠাকুর কিভাবে বলছেন দেখুন। ঠাকুর বলছেন, মাংসের ভাঁড় লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। তা শঙ্কর যেই বলেছেন আমাকে ছুঁলি, চণ্ডাল বলল, ঠাকুর আমিও তোমাকে ছুঁইনি, তুমিও আমাকে ছোঁনি, তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। এইটা একটা অসম্ভব দামি কথা না? কে কাকে ছোঁয়ে মশাই? যে ছোঁয়ে, যাকে ছোঁয়ে, সে তো কদিন বাদে চিতার আগুনে হু হু করে জ্বলে যাবে, অথবা মাটির তলায় চলে যাবে, মাটি হয়ে মিশে যাবে। কে কাকে ছুঁয়েছে? দেহ দেহকে ছুঁয়েছে। ঈশ্বর, আত্মা, সেই আত্মাকে কেউ ছুঁতে পারে? এই আত্মাই তো ঈশ্বর। সেই আত্মাকে কেউ ছুঁতে পারে? ছুঁতে পারে, আত্মাকে ছুঁতে পারে, কিন্তু সে ছোঁয়া এই ছোঁয়া নয়। আত্মাকে ছুঁতে পারে সাধনা দিয়ে, আত্মাকে ছুঁতে পারে ভক্তি দিয়ে, আত্মাকে ছুঁতে পারে ভালোবাসা দিয়ে, কিন্তু তার কথা তো এখানে হচ্ছে না। এখানে ছোঁয়াছুঁয়ির কথা হচ্ছে। তো এই ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা একটা সময় তো আমাদের মধ্যে খুবই ছিল, এখনো পর্যন্ত যে ভারতের নানান জায়গায় নেই এমনটা বলা যাবে না, প্রভূত পরিমাণে আছে। এইসব অভিশাপ তো আমাদের আছেই। কিন্তু শরীরটাকে যারা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে, খুব বেশি দাম দেয় শরীরটাকে, শরীরটাকেই সর্বস্ব বলে মনে করে, তারাই এই সমস্ত অস্পৃশ্যতা ইত্যাদি ইত্যাদির কথা বলে, তারাই এই সমস্ত অস্পৃশ্যতা নিয়ে এত মাথা ঘামায়, এত মাথা ফাটাফাটি করে, তারাই তো করে। কিন্তু এই চণ্ডাল সেই শঙ্করাচার্যকে যে জ্ঞান দিয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম আপনাদের মহাপুরুষের কথায়। তো ঠাকুরও সেই কথা বলছেন,
জড় ভরত ওই সকল কথা রাজা রহুগণকে বলেছি। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। শুদ্ধ আত্মাকে দেখা যায়? কোন আত্মাকে দেখা যায়? সে কিরম ভাবে মিশে থাকে? জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চোখের দ্বারা দেখা যায় না। জলের মধ্যে নুন মিশে গেল, চিনি মিশে গেল, গুলে দিলাম, মিশে গেল। আমি স্বাদের মধ্যে টের পাবো, প্রকাশের মধ্যে টের পাবো, কিন্তু আলাদা করে টের পাবো না। যিনি শুদ্ধ আত্মা তিনি মহাকারণ, কারণের কারণ। স্থূল সূক্ষ্ম, কারণ মহাকারণ। পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম। প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। ব্যাপারটা কি? আপনি পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখুন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটা ইন্দ্রিয়, এই পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে স্থূল। আপনি তাদের দেখতে পাচ্ছেন, তাদের বুঝতে পাচ্ছেন, তাদের স্পর্শ করতে পাচ্ছেন, তাদের তাদের আপনি পরিষ্কার এই একটা অবয়বের মধ্যে পাচ্ছেন। তাহলে এর বাইরে যেটা আছে, যেটাকে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু বুঝতে পাচ্ছেন সেটা আছে, সেটা হচ্ছে মন। আপনি মনকে দেখতে পাচ্ছেন না, মনের ডাক্তার আছে কিন্তু সে মনকে দেখতে পায় না, সে আন্দাজ করে। আমার আচার আচরণ থেকে সে বুঝতে পারে যে এই লোকটা এই রকম, কিন্তু মনকে দেখা যায় না, বুদ্ধিকে দেখা যায় না, অহংকারকে দেখা যায় না। তাদের প্রকাশ যখন ঘটে এই পঞ্চেন্দ্রিয়ের মধ্যে দিয়ে, তখন সেটাকে বুঝতে পারা যায়। তাহলে এটা হচ্ছে তারপরের সূক্ষ্ম স্তর। প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। এই নিয়ে আজকে আর কথা বলবার সময় নেই। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ করছি আজকের কথামৃত। এরপরে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর এবার চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি থেকে। মাননীয় সৌমিত্র বাবু, সর্বপ্রথম আপনি প্রণাম গ্রহণ করিবেন। বিগ এফএম এর কলাকুশলী সহ শ্রোতা বন্ধুদের আমার প্রণাম দেবেন। শ্রোতাদের মধ্যেও তো বটেই, বিগ এফএম এর কলাকুশলীরা কিন্তু বেশিরভাগই বেশ কম বয়সী, ছোকরা বলা যেতে পারে। মানে আমি হংস মধ্যে বকযথা একজন বৃদ্ধ মানুষ, তার বাইরে মোটামুটি তরুণদেরই একটা দল আর কি, যারা এই বিগ এফএম এর কাজকর্ম করে। ফলে তাদের সকলকে প্রণাম দেওয়াটা ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে না বিমল বাবু। যাই হোক, আপনার চিঠি পড়ি। অনেকদিন ধরেই কয়েকটি চিঠি পাঠিয়েছি, কিন্তু আপনার কাছে হয়তো গ্রহণযোগ্য হয়নি, তাই পাঠ করা হয়নি। যাই হোক, অনেকদিন ধরে লিখবো ভাবছি, অবশেষে আজ লিখেই ফেললাম। আপনার পরিবেশিত রবিবারে শ্রী চৈতন্য মহাপ্রভুর বর্ণনা ও বাচনভঙ্গি আমার পরিবারকে এতটাই মুগ্ধ করছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার থেকে বড় কথা, পাড়ার 4 জন বৃদ্ধ ভদ্রলোক রবিবার হলেই ভোর 5টায় আমার বাড়ি এসে উপস্থিত হয়ে যায় মহাপ্রভুর আলোচনা বর্ণনা আপনার কণ্ঠে শুনবে বলে, কারণ ওদের বাড়িতে রেডিও নেই। সত্যি মহাপ্রভুর বর্ণনা করার পদ্ধতি ও আবেগ কতটা মনকে আকর্ষণ করে আপনার বাচনভঙ্গি কল্পনাতীত। দাদা, এইভাবেই চালিয়ে যান। ভগবানের আশীর্বাদ ও শ্রোতা বন্ধুদের ভালোবাসা আপনার কর্মজীবনকে আরো সমৃদ্ধ করুক, এটাই আশা। ধন্যবাদান্তে ইতি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। এটা কি বলবো বলুন তো, মানে শ্রোতারা অনেক সময় চিঠি লিখে বলেন যে ভালো লাগে, সেটা শুনতেও খুব ভালো লাগে।
একটু যে অহংকার হয় না তা নয়, সে তো সেদিন কথামৃত প্রসঙ্গে বলছিলাম যে আমার ভেতরেও তো ওই অহংটা যে কাজ করে না, পুরোটা চেয়ে চেয়ে বাদ দিতে পেরেছি এমনটা নয়। কিন্তু এই অনুষ্ঠান শোনবার জন্য চারজন বয়স্ক বৃদ্ধ মানুষ তারা ভোর 5টার সময় আরেকজনের বাড়িতে এসে উপস্থিত হন এবং অনুষ্ঠান শোনেন। বিমলবাবু, আমি জানি না আপনি আপনি কল্পনা করতে পারছেন কিনা এটা আমার পক্ষে যে কত বড় সম্মান, কত বড় সম্মান। তার কোনো মানে আমি 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 কোনো সীমান্ত দেখতে পাচ্ছি না আর কি এই সম্মানের। আপনি এই খবরটা দিলেন আমাকে, এর জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। এইবার তাহলে বাইরে দূরে সেলুলার জেলের কথা আন্দামানে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। সেলুলার জেল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আছি আন্দামানে। আন্দামানে এই যে যাকে বলতে পারি মাতৃমন্দির, দেশমাতৃমন্দির, সেই দেশমাতৃমন্দিরের একটা বড় মন্দিরের সামনে আমরা যেতে চলেছি। আন্দামানের সেলুলার জেল, যেটা বারবার করেই বলছি যে স্বাধীন দেশের সবচেয়ে বড় মন্দিরের মধ্যে একটা এই সেলুলার জেল, অন্তত আমি তো তাই মনে করি। তো কিভাবে যাব এই সেলুলার জেলে? পোর্ট ব্লেয়ার থেকে মোটামুটি 20 কিলোমিটারের মতো রাস্তা, খুব চমৎকার রাস্তা, একদম পিচের রাস্তা চলে গেছে। আর আন্দামান জায়গাটা বড় সুন্দর, মানে শহরের মধ্যে তো পোর্ট ব্লেয়ারের মধ্যে যেরকম কিছু যা কিছু শহর যেরকম হয় সেই রকম, সেসব তো ঠিক আছে, কিন্তু তার বাইরে যদি বেরোতে পারেন, বেরোন, যেমন আমরা যাচ্ছি আর কি সেলুলার জেলের দিকে, অসামান্য সুন্দর, মানে একদম বাংলার গ্রামের রাস্তা ধরে আপনি যাচ্ছেন এই রকমটা আপনার মনে হবে। দুপাশে মাঠ, গাছপালা, ক্ষেত, নীল আকাশ ঝুঁকে পড়েছে, একদম বাংলার গ্রাম। সেই বাংলার গ্রামের পথ দিয়ে আপনি যেন যাচ্ছেন, আসলে যাচ্ছেন আন্দামান সেলুলার জেলে। তো গিয়ে এসে পৌঁছলেন সেলুলার জেলের সামনে। এবারে ভেতরে ঢুকছেন, দেখে না আপনার প্রথমেই ভয় করবে। ভয় করবে মানে দুটো টানা লম্বা দুটো বাড়ি, উঁচু বাড়ি, রাক্ষসের মতো দেখতে, হ্যাঁ, উঁচু বাড়ি, খোপ 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 খোপ, সেগুলোর কথা বলবো পরে। এবং সেটা না ওই ত্রিভুজের মতন হয়ে গেছে, মানে চওড়া জায়গা থেকে আস্তে 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 এরকম ছোট হয়ে গেছে আর কি। মানে আপনি যদি চওড়া জায়গাটার দিয়ে ভেতরে প্রবেশ করেন, আপনার মনে হবে যেন দুপাশের ওই ভয়ঙ্কর 3তলা প্রাসাদ আপনাকে দুপাশ থেকে ক্রমাগত চেপে ধরছে। তো এই যে দুপাশ থেকে চেপে আসা দুসারি বাড়ি, তার মাঝখানে একটা নিচু লাল রঙের বেদি, বেশ অনেকটা পর্যন্ত, মানে এই যে দুটো বাড়ির মাঝখানে একটা মাঠের মতন, তো সেই মাঠে একটা লাল রঙের বেদি আছে, অনেকখানি অনেকখানি, এবং সেখানে একটা কোণে একজন মানুষের মূর্তি আছে। সেই মূর্তিটা ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করতেই হবে আপনাকে, আলাদা করে চোখে পড়বে। একটা ফ্রেম, সেই ফ্রেমের গায়ে তাকে বেঁধে রাখা হয়েছে। মানুষটি প্রায় উলঙ্গ, একটা কালো ছোট্ট প্যান্ট পরে আছে, এবং বুঝতেই পারা যায়, আপনারা কল্পনায় দেখতেই পাবেন যে এই মানুষটি ওই ফ্রেমের দিকে মুখ করে, অর্থাৎ পিঠটা পেতে দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। তার উপরে চাবুক মারা হতো, ওই রকম করে চাবুক মারা হতো। তো এই মূর্তিটা তো পরবর্তীকালে তৈরি করা হয়েছে, এটা তো, কিন্তু এই যে মূর্তিটা সেলুলার জেলে কিভাবে বন্দীদের উপর অত্যাচার করা হতো তার প্রতীক হিসেবে এই মূর্তিটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম দেখেই আপনার মনের মধ্যে এই সেলুলার জেল সম্পর্কে একটা ধারণা কোথাও তৈরি হয়ে উঠবে। এবার তাকিয়ে দেখুন সেলুলার জেলের যে যাকে বলতে পারি স্থাপত্য, সেই স্থাপত্যটা কিরকম। একটা টাওয়ার, টাওয়ার মানে সোজা উঠে গেছে, সিঁড়ি দিয়ে 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 উঠতে হয় ওপরে। এই টাওয়ারটার থেকে 7টা করে বাড়ি সোজা চলে গেছে, যে বাড়িতে বন্দীরা থাকেন। এই যে টাওয়ার, এইটা হচ্ছে কেন্দ্রীয় জায়গা,
যেখানে সদা জাগ্রত, সদা সতর্ক সব প্রহরীরা, তারা এইখানটা পাহারা দেয়। অর্থাৎ কিরকম বলুন তো, ওই ধরুন আমাদের অশোক চক্র, মানে আমাদের পতাকার যে অশোক চক্র, মাঝখানে একটা কেন্দ্র, সেখান থেকে চারপাশে সমস্ত পথ চলে গেছে, লাইন চলে গেছে। তো ঠিক সেই রকম মাঝখানে একটা জায়গা, সেখান থেকে 7টা বাড়ি লম্বা হয়ে চলে গেছে। ওই একটা কেন্দ্র থেকে ওই 7টা বাড়িতে টহল দেওয়া যায়। তো এই যে একটা কেন্দ্র থেকে 7টা বাড়িকে নজর রাখার যে পদ্ধতি, ওই সাইকেলের চাকা যেরকম হয় আর কি, মাঝখানে একটা গোল, সেখান থেকে লম্বা লম্বা স্পোক গুলো বেরিয়ে যাচ্ছে, সেই রকম 7টা বিল্ডিং বেরিয়ে আছে। এর ওই জেলের ভেতরে একটা ঘরে এর একটা মডেল দেওয়া রয়েছে, সেইটা দেখলে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। এই যে স্থাপত্য শৈলী, এইটা কে বলা হয় যে বেনথাম, জেরাম বেনথাম নামে একজন এইটা আবিষ্কার করেছিলেন। জেরাম বেনথাম। শুনছেন আন্দামান সেলুলার জেলের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রহরী 7টা পথ ধরে চলে গেল, 7টা বাড়ি দেখা হয়ে গেল, 7টা তলা দেখা হয়ে গেল। দেখবেন আজকাল অনেক হাসপাতালে, স্কুলে এই রীতি স্থাপত্য ব্যবহার করা হয়। তো সেলুলার জেলে এই রীতি ব্যবহার করা হয়েছিল। এবারে যে কোনো একটা করিডোর ধরে আপনি এগোচ্ছেন, দেখবেন যে একদিকে সার ঘর চলে গেছে, লোহার গড়ার দেওয়া ঘর। আপনি ভেতরে ঢুকতে পারবেন, এখন তো আর ওরকম করে বন্ধ করা নেই, ভেতরে ঢোকা যাবে। মন্দিরে কি অবস্থায় থাকতেন সেটা বুঝতে পারবেন। ছোট্ট একটা ঘর, ছোট্ট, এই ধরুন লম্বায় 4 মিটারের মতো। 4 মিটার মানে কতটুকু? 4 মিটার মানে হচ্ছে যে এই তো দুজন কি বড় জোর 2.5-3 জন মানুষ শুলে যতখানি হয় ততখানি লম্বা, আর চওড়ায় ওই ধরুন 3 মিটারের মতো। 4-4.5 মিটারের মতন লম্বা, 3 মিটারের মতন চওড়া। জানলা বলতে যা বুঝি আমরা সেসব কিছু নেই। মেঝে থেকে বেশ খানিকটা উঁচুতে, ছাদের কাছে, প্রায় ছাদের কাছে একটা ফোকর আছে, একটা ভেন্টিলেটরের মতন আর কি, একটু বড় একটা ভেন্টিলেটর, তাও সেটা গড়ার দেওয়া। এবং এইটা দিয়ে যেটুকু বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ, মানে বাইরের আলো হাওয়া যা কিছু আসছে এর ভেতর দিয়ে আসছে, আর গড়াদের ভেতর দিয়ে আসছে। এবং হাওয়া তো ঢোকার কোনো প্রশ্ন নেই, অত উঁচু দিয়ে আর কি হাওয়া এলে কোথায় ঢুকবে? ওই নিঃশ্বাসটুকু নেবার জন্য যেটুকু পাওয়া যায়, আর ঘরে যেটুকু আলো ঢোকে ওখান থেকে, আর উল্টো দিকে যে গড়াদের ওপাশে বারান্দা, সেখান থেকে আলো ঢোকে। এইখানে দিনের পর দিন বন্দী হয়ে থেকেছেন আমাদের বিপ্লবীরা। ভাবলেই বুকের মধ্যে কেমন একটা করে ওঠে না? কিন্তু আজকে আর সময় নেই। সেলুলার জেল নিয়ে আবার পরে আগামীকাল কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 2টি। এক তো যারা শরণাগত সৌমিত্র পরিবারের সঙ্গে আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে, তারা সেইখানে চিঠি পাঠাতে পারেন। চিঠির আগে SG লিখতে হবে। আর একটা নাম্বার দেওয়া আছে 9123615431। এই নাম্বারে চিঠি পাঠাতে পারেন, ফোন করবেন না। তাহলে এবার রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান। প্রাণের পাথেও তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধা সিক্ত বায়ু। হে বালক বৃক্ষ তব উজ্জ্বল কোমল কিশলয়, আলোক করিয়া পান ভাণ্ডারিতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ।
লয়ে তব কল্যাণ কামনা, শ্রাবণ বর্ষণ যজ্ঞে তোমারে করিনু অভ্যর্থনা। থাকো প্রতিবেশী হয়ে, আমাদের বন্ধু হয়ে থাকো। মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া, পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে। আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখায় আশ্রয় দিও। বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইয় বর্ষা গীতিকায়, সন্ধ্যা বন্দনার গানে। মোদের নিকুঞ্জ বিথিকায় মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণ মাতৃকার মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে। শত বর্ষ হবে গত, রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব। সে যুগের নূতন অতিথি বসিবে তোমার ছায়ে। সেদিন বর্ষণ মহোৎসবে আমাদের নিমন্ত্রণ পাঠাইও তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি এই আনন্দের দিন, তোমার পল্লব পুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন। রবীন্দ্রের কণ্ঠ হতে এ সঙ্গীত তোমার মঙ্গলে, মিলিল মেঘের মন্দ্রে, মিলিল কদম্ব পরিমলে।